আসসালামু আলাইকুম। আমি মেহনাজ আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি বাংলা ব্লগে। তো দেখেন, আমি মোবাইলটা আনতে গিয়েছিলাম ভিডিওটুকুন করব। এর ভিতরে নাগেটসগুলা উল্টিয়ে দিতে দেখি যে পুড়ে গেছে। তো এই হচ্ছে ইন্ডাকশন চুলার অবস্থা। আমি অনেকটাই কমিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরও শুধুমাত্র ফোনটা আনতে যতক্ষণ সময় লেগেছে তার ভিতরেই কিন্তু পুড়ে গিয়েছে। সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছি। আর নাগেটস চিকেন বল ভাজতে দেখে বুঝতে পারছেন যে কি করতে চাচ্ছি। হ্যাঁ, এই যে বাচ্চাদের টিফিন রেডি করে ফেলেছি, ঠিকই ধরেছেন। তো আজ পরিমাণে একটু বেশি নিয়েছি, কারণ এই ভদ্রলোকও খাচ্ছে। উনি তো ডায়েটে আছেন। সকালবেলা উঠেই বলছে আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু দাও। তো কি করব, বাচ্চাদের মতো তাকেও কয়েকটা নাগেটস আর চিকেন বল দিলাম। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা তিনজন স্কুলে চলে আসলাম। আজ আমার ওয়াসিফের ফটো সেশন ছিল, যেহেতু বছরের শেষ সময়। তো মিস সব সময় হচ্ছে প্রত্যেক ক্লাসের মিসেরা এই একটা স্মৃতি ওনারা মেমোরি করে রাখেন একটা ছবি দিয়ে, যে প্রত্যেকটা বাচ্চার সাথে মিস বা টিচার বসে একটা ছবি তুলে রাখেন। সেই সাথে আজ উনি গার্ডিয়ানদের সাথেও ছবি তুলেছেন। যে কয়জন গার্ডিয়ানরা আমরা উপস্থিত ছিলাম, তো আমাদের সবাইকে নিয়ে উনি ছবি তুলেছেন। আর এখন আমরা লেকে চলে এসেছি, রবীন্দ্র সরোবরে। তো আমাদের এক বান্ধবী এখানে হচ্ছে বাসা থেকে মিষ্টি নিয়ে এসেছে। তো আমরা সাথে সাথে ওখানে গিয়ে পরোটা অর্ডার করে দিয়েছি। মিষ্টির সাথে পরোটা কিন্তু দারুণ খেতে লাগে, আর ঝাল তো একটু খেতেই হবে, তাই সিঙ্গারাও অর্ডার করা হয়েছে। তো আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে দেখালাম। আজ কিন্তু সকালবেলা খুব ঠান্ডা শীতল একটা বাতাস ছিল। আমি যখন বাচ্চাদেরকে নিয়ে সকাল 7টায় স্কুলে যাচ্ছিলাম, তখন আমার ওয়াসিফ বলছিল যে আম্মু আজ কিন্তু অনেকটাই শীত লাগছে। শীতের বাতাস যখন গায়ে লাগছে তখন কিন্তু শীত আসতে আর বেশি দেরি নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খেতে খেতে আপনাদেরকে মনে করিয়ে দেই, প্লিজ আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আপু আন্টিরা আপনারা মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা এত কৃপণ হলে চলবে? আমি অনেক কষ্ট করে একটা ব্লগ তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসি, আর আপনারা ওপারে বসে শুধুমাত্র একটুখানি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা করতে আপনাদের অনেক কষ্ট হয়, কেন এত কৃপণতা করেন? একটা মানুষকে সাপোর্ট করাও তো অনেকখানি ভালো একটা কাজ করছেন, যে আমার সফলতায় আপনারা শরিক থাকতে পারছেন। তাই মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই কেমন আছেন? আশা করছি শীতের এই সুন্দর দিনগুলোতে আমার আপু আন্টি, ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাই খুব বেশি ভালো থাকেন সেই দোয়াই রাখি। এই তো খাবার শেষ হয়ে গিয়েছে আমাদের, আর এখন চা চলে এসেছে। আমি আজ লাল চা খাবো, লাল চাই অর্ডার করা হয়েছিল। রবীন্দ্র সরোবরে এখানে যে টাইমটুকু আমরা থাকি, তো তার ভিতরে কিন্তু পুরো সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে কিছু বাজারঘাটও করি সংসারের জন্য। তো এখান থেকে আমি হচ্ছে একটা টক দই নিয়ে নিয়েছি, আমার ফ্রেন্ডও নিয়ে নিয়েছে। রবীন্দ্র সরোবরটা হচ্ছে যে 8 নম্বর ব্রিজের সাথেই একদমই লাগানো। তো মাহবুবা লোটন আপু, আপনি জানতে চেয়েছিলেন, আপনি যেহেতু কানাডায় থাকেন, যে এই প্লেসটা কোথায়। আমার গত একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। এটা ধানমন্ডিতে আপু। আমি যেহেতু আপনাকে যদিও বা আপনাকে লিখে কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, তারপর আবার মুখে বলে দিচ্ছি যে এই জায়গাটা না অনেকটা ভালো লাগার মতো একটা জায়গা। এবং মানে আগের দিনও ব্লগে আমি বলেছি যে পাওয়া যায় না এমন কিছু আসলে এখানে নাই। তো দেখেন, এখানে মশলা, সরিষার তেল, কেউ জামা কাপড় বিক্রি করছে, কেউ স্যান্ডেল, জুতা, ব্যাগ, কেউ কসমেটিক্স, কেউ জুয়েলারি, বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি হয়। আর রবীন্দ্র সরোবরের মেইন পয়েন্টটা হচ্ছে যে এই স্পটটা, যেটা এখন আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা বিভিন্ন শিল্পীদের কনসার্ট, প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এইখানে হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনারা দেখে থাকেন টিভিতে বা অন্য কোনো জায়গায়। যারা দেশের বাইরে আছেন তাদের কথা বলছি, যেহেতু মাহবুবা আপু কানাডা থেকে দেখছেন এই কারণেই বলছি। বাজারঘাট করে আমরা
লেক থেকে সরাসরি বাবুদের স্কুলে রিক্সা নিয়ে চলে আসি, কারণ অনেকগুলো বাজার থাকে তো তো হাতে নিয়ে আসতে দেখা যায় যে হাত ব্যথা করে, তো তখন আমরা রিক্সায় এভাবে চলে আসি। আমরা কেউ কেউ উপরেও বসি, 3জন 4জন করেও চলে আসি। বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে এখন যে কাজটা করব, আমি বাবুদেরকে একটা ভারী নাস্তা দিয়ে ওদেরকে খাইয়ে তারপরে আমি সংসারের কাজগুলোকে স্টেপ বাই স্টেপ করে নিব। তো ভারী নাস্তা বলতে আসলে আমি এখন ওদেরকে কোকোলা নুডলসটাই নাগেটস দিয়ে রান্না করে দিব, ডিম আর নাগেটস দিয়ে। যেহেতু সকালবেলা খুব হালকা পাতলা খাবার খেয়েছে, এই কারণে এখন একটা ভারী নাস্তা দিব। আমার দুপুরের খাবারটা ওদেরকে দিতে আজ একটু দেরি হয়ে যাবে, কারণ অনেকগুলো কাজ আজ সেরে নিব। তো সুমাইয়া খলিল আইডি থেকে আপু জানতে চেয়েছেন, আপু তোমার চুলাটার নাম কি, দাম কত নিয়েছে, আমাকে একটু ডিটেলসে জানাও, আমি একটা কিনবো, কোনটা কিনলে ভালো হবে। আপু মার্কেটে আসলে অনেক ধরনের ইন্ডাকশন ইনফ্রারেড চুলাগুলো রয়েছে। আমার এইটার নাম হচ্ছে নিয়ামা। এইটা দাম নিয়েছিল 4000 টাকা। আমার এই চুলাটার বয়স প্রায় 2 বছরের বেশি হয়ে যাচ্ছে। আর এইটা জাপানিজ একটা কোম্পানি। তো চুলাটা আমি তো আগের দিন ব্লগেও বললাম যে সব কিছু ভালো। আজ তো প্রথমেই বলেছি যে মোবাইলটা আনতে ভিডিও অপশনটা অন করতে কতটুক সময় লাগে, ঠিক ততটুক সময়ের মধ্যে আমার নাগেটসটা পুড়ে গিয়েছে। আর আমি কিন্তু টানা ব্যবহার করছি আপু। তো এই এতটুক সমস্যা ছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই। তারপরে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি মার্কেটে অবশ্যই যাবেন, সেখানে ঘুরে ঘুরে আরও অন্যান্য ব্র্যান্ডের বা অন্যান্য কান্ট্রির যে ইলেকট্রিক চুলাগুলো আছে সেগুলো একটু দেখবেন, তারপরে যাচাই বাছাই করে তারপরে নিজের পছন্দ মতো একটা কিনে নেবেন। তো এটা যেহেতু আমি একটানা ব্যবহার করছি, একটানা কোনো জিনিস ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটার একটু সব কিছুর কার্যক্ষমতা বা কার্যকারিতা একটু কমের দিকে যায়। আমার মনে হয় আমার এই চুলাটারও মনে হয় ঠিক তেমনটাই হচ্ছে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো প্রবলেম নাই, ভালোই সার্ভিস দিয়েছে, আমি ভালোই পাচ্ছি, আর এখনও যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর ব্লগারদেরকে যেহেতু একটু সব কিছু ম্যানেজ করে নিয়ে ক্যামেরা ধরে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে খাবার অনেক সময় পোড়া খাবারও আমাদেরকে খেতে হয়, ঠান্ডা চা খেতে হয়, এই সমস্যাগুলো আমাদের আছেই। তো দেখেন বাজারের ভিতরে শুধুমাত্র টক দইটাই এনে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে এখন বাজারগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাজার যা করেছিলাম পেঁয়াজ, খিরাই আর হচ্ছে আদা। পেঁয়াজের দাম এত বেড়েছে, আস্ত পেঁয়াজ নিয়ে আসলাম 120 টাকা কেজিতে। আমি মাত্র 2 কেজি পেঁয়াজই নিয়ে এসেছি এত দাম দেখে। তো নার্গিস আপা চলে এসেছে, আর নার্গিস আপা আসলে আমাকে যে কাজগুলো ওনার সাথে সাথে থেকে করতে হয় সেটা হচ্ছে যে এই যে আমি ম্যাট রাগসগুলো সব ঝেড়ে ঝুড়ে এভাবে করে একটা জায়গায় রাখি, আর নার্গিস আপা ঘর ঝাড়ু দেয় খুব শান্তি মতো। আর আমার ওনার সাথে সাথে থেকে সব কাজ নিজের মতো করেই আমি করে নিই, একবারে ওনার উপরে ছেড়ে দিই না। এটা আমার হাজব্যান্ডের পছন্দ হয় না যে কেন আমি ওনার সাথে সাথে থেকে কাজগুলো করি। তো এই হচ্ছে অবস্থা। কাজ নার্গিস আপা করুক আর আমিও এই পাশ থেকে কাজ করছি। কাজ করতে করতেই আপনাদের সাথে সেই কথাটা একটু বলে নেই। আজ যদি কোনো আপু বা আন্টি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আজকের ব্লগটিও যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায়, তো প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ বা অন্যান্য ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি যখন তখন সময় সেটা দেখে নিতে পারবেন। দেখেন নার্গিস আপা কত ময়লা বের করে নিয়ে এসেছে, তার ভিতরে অধিকাংশই হচ্ছে শুধুমাত্র কাগজ আর কাগজের টুকরা। এইগুলো করে হচ্ছে সুভা এত ক্রাফটিং করে আর এত কাগজ কাটে, ওকে নিষেধ করলেও ওকে আমি কোনো কথা শোনাতে পারছি না। আমার 2টা বাচ্চাই আসলে বেয়াড়া হয়ে যাচ্ছে, আমি যে কি করব আসলে আমি বুঝতে পারি না, একটা কথা আমি ওদেরকে শোনাতে পারি না। তো যাই হোক, এদিক থেকে আমি বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর নরম একটা খুব টেলটেলে বালিশ, দেখেন আমি আবার উঁচু শক্ত বালিশে শুতে পারি না। তো নরম বালিশটা হচ্ছে আমার, নরম বালিশটা এমন একটা অবস্থা সেটা ঠিক করে রাখলেও পড়ে যায়, তাই এই কারণে তাকে ঝাঁকি ঝুঁকি সব কিছু দিয়ে একদম সোজা করে রাখতে হয়।
তো এই যে বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। আর নার্গিস আপা আজ যে কাজগুলো করবে সেটা হচ্ছে যে আমার বাসার যে 3টা ফ্যান আছে সেই ফ্যান 3টা পরিষ্কার করে দিবে। প্রথমেই নার্গিস আপা এসেছে বাচ্চাদের রুমে। আমি বললাম যে নার্গিস আপা আমি কিন্তু আজ অন্য কাজ করতে পারবো না। অন্য কাজ বলতে আসলে আমি বাসার ঝুলটাও ঝাড়িনি, মানে একটুখানি ঝুলটা ঝাড়ার দরকার ছিল। তা যেহেতু নার্গিস আপা আজ ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছে এসেই, তাই ঝুলও ঝাড় দিতে পারিনি। আর আমি বেডশিটটাও চেঞ্জ করব না। তো নার্গিস আপাকে বললাম যে আপা আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তাই আমি এই কাজগুলো করতে পারবো না। আপনি কিন্তু ফ্যান পরিষ্কার করেন আর যাই করেন আমার বিছানার উপরে যেন একটা ময়লা না পড়ে। তো আপা সেইভাবেই খুব কেয়ারফুলি ফ্যানগুলো পরিষ্কার করছে। আর ওই যে আমি বলি না যে নার্গিস আপা ফ্যান পরিষ্কার করলে আমি কি করি, এই দেখেন মইটা ধরে দাঁড়িয়ে থাকি। আর উনি যখন সাবান দিয়ে একবার পরিষ্কার করার পরে আবারও শুধুমাত্র ভেজা কাপড় দিয়ে মুছে নিতে চাই, তখন কাপড়গুলো চিপড়িয়ে আমি 2বার এভাবে পানি পাল্টিয়ে ওনাকে কাপড়গুলো দেই, হ্যান্ড ওভার করে দেই। এটা হচ্ছে আমার কাজ, মানে আমি হেল্পারের কাজগুলো করি ওনার সাথে সাথে থেকে। এখন আমার বেডরুমের ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছে, তো আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। উনি এমনভাবে ময়লাটা ফেলবে যেন ফাঁকা জায়গায় পড়ে, বিছনার উপরে পড়বে না। তো যেদিন ফ্যান পরিষ্কার করা হয় নর্মালি আমার এমনভাবে মানে পছন্দ যে আমি বাসার ঝুলটাকে ঝাড়বো, তারপরে ফ্যানটাকে পরিষ্কার করব, ঘর ঝাড়ু দিবে, আবার বেডশিট ফার্নিচার সব মুছে পরিষ্কার করে ফাইনালি একদম ঘর মুছে নিবে। তখন হচ্ছে যে খুব সুন্দরভাবে কাজটাকে কমপ্লিট করা হলো। তো যেহেতু আমার একটু শরীরটা খারাপ, পুরো শরীর মনে হচ্ছে যে ব্যথায় বিষ, এবং স্কুল থেকে আসার পরে আমি তো কোনো রেস্ট নিই না। রেস্ট না নিয়ে কাজগুলো করার কারণে আমার মাথাটাও আসলে বেশ খানিকটা ধরে থাকে। আর আমি চেষ্টা করি আসলে যেহেতু ছোটোবেলা সেহেতু টার্গেট নিয়ে সময়ের ভিতরে কাজগুলোকে করে নিই। এই কারণে আমি রেস্ট না নিয়েই আমি কাজগুলো করার চেষ্টা করি। তো আমি আজ বেডশিটটা চেঞ্জ করিনি। তো যেদিন ঝুলটা ঝেড়ে নিব ঘরের, তো সেদিন বেডশিটটাকে চেঞ্জ করে নতুন বেডশিট পেতে দিব। পুরা বাসাটাকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর সুভা দেখেছেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, টিভির সামনে এভাবে দাঁড়িয়ে কত যে নিষেধ করি তাকে সে শোনে না। তো বাবুরা টিভি দেখছে। আর এপাশ থেকে কিন্তু সেই দিনের সেই 2 প্যাকেট পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি। আজ শুধু পাবদা মাছটাই রান্না করব। যদিও বা রাতের বেলা আমাকে কিন্তু টুকটাক আরও অনেক কিছুই করতে হয়, স্যুপ বা সবজি টবজি সালাদ এগুলো কিন্তু করে দিতে হয়। তাই চিন্তা করেছি দুপুরবেলা শুধুমাত্র পাবদা মাছটা ভুনা করে দিলে বাচ্চারা খেতে পারবে। তো যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো এখন একটু আমি মেজে ঘষে নিচ্ছি। আরও কয়েকজন আপুরা কয়েকটা প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নগুলোর উত্তর আমি আসলে নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ব্লগটা যেহেতু এইভাবে হয়ে গেছে, আমি আসলে ডেইলি লাইফটা যেমন আমার যেভাবে কাজ থাকে বা যা কিছুই করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো ডেইলি লাইফে শেয়ার করা মানে হচ্ছে যে যদি কখনো আমাকে পান্তা ভাত খেতে হয়, যদি কখনো আমাকে অন্য জায়গায় যেতে হয়, সেটাই আমি শেয়ার করি। ব্লগের খাতিরে যে আমাকে পোলাও বিরিয়ানি রান্না করে সবসময় দেখাতে হবে এমনটা আমি করি না। আর ডেইলি ব্লগের মানেটাও কিন্তু এমন যে আমার রিয়েল লাইফস্টাইলটাই আপনাদের সাথে তুলে ধরা। যারা 15 দিনে একবার একটা ব্লগ দেয় বা মাসে একটা ব্লগ দেয় তাদের জন্য আসলে ওইটাই ঠিক আছে। তারা খুব সাজিয়ে গুছিয়ে অনেক প্রিপারেশন নিয়ে একটা ব্লগ তারা দিতেই পারেন। তো ডেইলি ব্লগে অনেক ভুলভ্রান্তি থাকবে, অনেক কিছু থাকবে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপুরা। একটু বোঝার চেষ্টা করবেন যে ডেইলি ব্লগ মানে হচ্ছে যে একটা মানুষের রিয়েল লাইফটাই আপনাদের সামনে শো করা হচ্ছে, এবং সেটাই আপনারা এই মানুষটা সম্পর্কে জানতে পারছেন, দেখতে পারছেন। তো থালা বাসনগুলো মেজে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন পাবদা মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে খেচে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিন্তা করেছিলাম যে এটা অফ ক্যামেরায় রান্না করে নিব, কিন্তু কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছ মূলত আমি একটু কালি জিরা আর গোটা জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে পছন্দ করি, তো সেভাবেই করে নিচ্ছি। অন্য দিন আমি শুকনা মরিচ ব্যবহার করি, আজ শুকনা মরিচটা দিইনি। তো এভাবে করেই রান্না করে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, বলক উঠে গেছে। তো মাছগুলো দিয়ে তারপরে একদম পানিটাকে শুকিয়ে তারপরে নামিয়ে নিব। আর পাবদা মাছটা চুলায় থাকতে থাকতে আমার হাতে আরও বেশ কয়েকটা কাজ রয়েছে, সেগুলোকে আমি করে নিব। বেশ কিছু কাজের ভিতরে রয়েছে আসলে রেগুলার যে আমরা চা খাই, সেই চা খাওয়ার বয়ামে আমি এখন চা পাতি আর দুধের বয়ামে দুধ ঢেলে নিব।
এই হচ্ছে আমার কাজ। এছাড়া অফ ক্যামেরায় কিন্তু আমি আরও বেশ কয়েকটা জিনিস রিফিল করেছি। সেই সময় আর আমার ক্যামেরাটা ধরতে বা অন করতে একদমই মনে নেই। যেমন ওর বাবা কিছু বীজ খায়, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ, তো এগুলো আমি রিফিল করে নিয়েছি। আর এই সময়টা 2টার মতো বেজে যাচ্ছিল। আমারও একটু জোহরের নামাজের তাড়াহুড়া লাগছিল, যেহেতু গোসল করব, নামাজ পড়ব, একটা টেনশন তো থাকেই। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক কাজই আবার অফ ক্যামেরায় করে নিয়েছি, তখন আর ক্যামেরাটা ধরতে ইচ্ছা করেনি। তো এই তো দুধ আর চা পাতাটা উঠিয়ে আমি তাকে উঠিয়ে রাখলাম। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আটার কৌটায় আটা উঠিয়ে নিব। নার্গিস আপা সেদিন কিছু রুটি বানিয়ে দিয়েছিল, আর আটাটা উঠানো হয়নি, তাই আটাটাকেও আমি উঠিয়ে নিব। তো এই তো হাতের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সবই শেষ করেছি রান্না করতে করতে। এর ভিতরে কিন্তু আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে, চুলাটাকে আমি অফ করে দিয়েছি। আর একটা কাজ যেটা বাকি রয়েছে আমার, সেটা হচ্ছে যে আজ আমি আমার মশলার যে সিক্রেট রেসিপিটা সেটা শেয়ার করব। এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি। তো এখানে দারচিনি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, জয়ত্রী রয়েছে, সাদা মৌরি রয়েছে, ধনিয়া রয়েছে, গোটা ধনিয়া আর কি, এলাচ রয়েছে, লবঙ্গ রয়েছে, জয়ফল রয়েছে, শাহি জিরা রয়েছে, গোটা জিরা রয়েছে, আর হচ্ছে যে কালো গোলমরিচ, সাথে ছিল স্টার আনিস। টোটাল আমি এখানে 13 রকমের মশলা নিয়েছি। তো এগুলোকে এখন আমি টেলে নিব। খুব বেশি ভাজা ভাজা করব না, টেলে নিব ততক্ষণ পর্যন্ত যখন একটা সুন্দর স্মেল বের হয়, ততক্ষণ সময় নিয়ে অল্প আঁচেই আমি এটাকে নেড়ে চেড়ে টেলে নিব। এই মশলাটাই আমি আমার বাসার বিরিয়ানি, রোস্ট এবং মাংস জাতীয় যে কোনো খাবারের উপরে একদম শেষের দিকে আমি দিয়ে দিই। মশলাটা খুবই সুন্দর, খুবই ভালো হয়। তো এই হচ্ছে পাবদা মাছ রান্নাটা টোটালি কমপ্লিট হয়েছে। আজকের মাছগুলো কিন্তু অনেক ছোট ছিল, যার কারণে কিন্তু আমি 2 প্যাকেটের মাছই একসাথে রান্না করে নিয়েছি। তো মশলাটাকে টেলে নিচ্ছি। বিরিয়ানির তো আসলে এই মশলাটা ছাড়াও কিন্তু আরেকটা মশলা দিতে হয় বিরিয়ানিতে, যেটা হচ্ছে বাদাম, কিশমিশ এবং পোস্তদানার একটা পেস্ট অবশ্যই বিরিয়ানিতে ইউজ করতে হয়, যেটা না দিলে কিন্তু হয় না। রোস্টের ক্ষেত্রেও সেম তাই, কিন্তু আপনি যে কোনো ধরনের মাংস রান্না করলে এই মশলাটা নামানোর আগে একটুখানি ব্যবহার করলে কিন্তু দারুণ স্মেল বের হয়। এছাড়া আমি সেদিন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রাইড চিকেনের জন্য বা আদার্স অন্য যে রান্নাবান্না, আপনি আপনার পছন্দ অনুযায়ী যখন রান্না করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে কোনটাতে দিতে হবে আর কোনটাতে না দিতে হবে, সেই অনুযায়ী কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায়। কোন কোন আপুরা এই মশলাটা নিজে বাসায় রেডি করে তারপরে ইউজ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় অধিকাংশ আপুরাই এই কাজটা করেন। তো এই যে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু কেনা মশলা থেকে কিন্তু অনেক বেশি ফ্লেভার হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হাতের তৈরি মশলা। তো বড় বয়ামের এতটুকু হয়েছিল, আর নর্মালি আমি সবসময় ছোট একটা বয়াম বানাই, এই যে এতটুকু আজ পরিমাণে একটু বেশিই নিয়েছি কারণ একটু বেশি দিন যেন যায় এই কারণে। তো এই ছিল আমার ব্লগ। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটানা ভয়েস ওভার করেছি, সেক্ষেত্রে কথাবার্তায় ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।